আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ম্যাথ হেটার্স এবং ম্যাথ লাভার্স, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আমরা ধারাবাহিকভাবে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়টা নিয়ে সবগুলো ক্লাস শেষ করলাম। লাস্ট ভিডিওটা যারা দেখছেন অধ্যায়টা শেষ করে দিয়েছি আমরা ওই ভিডিওতে। তাহলে আজকে আমাদের আলোচনাটা কিসের উপর থাকবে? আজকে আলোচনাটা থাকবে হচ্ছে মূলত এই অধ্যায়টার ফলো আপ হিসেবে ভিডিওটা থাকবে, যে এই অধ্যায়টার মধ্যে কোন কোন টপিক আপনাদেরকে নিজেদের সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত, কোন কোন টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেই টপিকগুলোর থেকে নানানভাবে আপনাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। যেমন ধরেন স্কুলের লিখিত পরীক্ষা অংশে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন ধরেন স্যারদের মৌখিক পরীক্ষায় আপনাদের কোন টপিকগুলো জিজ্ঞেস করতে পারে বেশি, সেই ধরনের তথ্য নিয়ে আজকে আলোচনাটা আমরা করব। সো আজকের আলোচনাটা আমি আশা করছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আলোচনাটা থেকেই আপনি জানতে পারবেন এই অধ্যায়ের কোন ধরনের প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই যে আপনারা যখন ব্যাসে পড়েন তখন বলেন না যে অধ্যায়টার কোনগুলো ইম্পর্টেন্ট একটু দাগা দেন না, তো ধরেন আজকে সেই ইম্পর্টেন্ট ক্লাস, দাগানোর ক্লাস আর কি। তো সেই ক্ষেত্রে আজকের ক্লাসটা মূলত আমরা দুইটা সেগমেন্টে ভাগ করব। প্রথমত এই অধ্যায়ের কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেইটা আমি সিরিয়াল ওয়াইজ বলবো এবং হালকা করে ব্যাখ্যা দিব, খুব বেশি ডিটেলসে ব্যাখ্যা করবো না, কারণ ব্যাখ্যাগুলো দেওয়া আছে, সেই জিনিসগুলো আপনারা নিজেরা করে নেবেন। দ্বিতীয় সেগমেন্টে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কুইজ কোশ্চেন কোনগুলো হইতে পারে, কোন প্রশ্নগুলো আপনার জানা উচিত, সেই প্রশ্নগুলো আমি বলে দেব, উত্তরগুলো আমি হয়তো বা হালকা বলে দেব, বেশিরভাগ উত্তর কোথায় আছে সেই জিনিসটা আমি বলে দেবো। আর আমার শিটে কিন্তু আপনি সব পাচ্ছেনই। সো যারা আমার শিটটা নেন নাই এখনও বা নিতে চান, আপনারা আমার গ্রুপে যান এবং আমার পেজে যান, ওখান থেকে নক করলে আপনি পেয়ে যাবেন। আপনাদের আজকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তাহলে চলুন আমরা প্রথম পর্বে চলে যাচ্ছি, সেগমেন্ট 1, যেটা অর্থাৎ পুরো অধ্যায়টার একটা সামারি আমরা দেখে আসি, কোন কোন জায়গায় কি কি গুরুত্বপূর্ণ রয়ে গেছে। দ্বিতীয় পর্বটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখেন। তাহলে প্রথম পর্বটাতে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব, কোন জায়গায় কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে আপনি প্রথমেই পাবেন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সংখ্যা প্লাস মাইনাস চিহ্ন দিয়ে কতভাবে সাজানো যায়, তাদের সমষ্টির সংখ্যাগুলোর ব্যাখ্যা। এই প্রশ্নটা কিন্তু প্রথম ভিডিওতে আলোচনা করছে। কীরকম? ধরেন ওরা 3, 4, 5, 6, 7 এরকম 5টা সংখ্যা দিল বা 4টা সংখ্যা দিল, প্রশ্ন করে না যে এই সংখ্যাগুলো প্লাস মাইনাস চিহ্ন বিভিন্ন পরিবর্তন করে কতভাবে সাজানো যায়, সেই জিনিসগুলো লিখতে বলে না? ওই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে সেই যেগুলো আপনাদের শিখতে হবে যে কতভাবে সাজানো যায়, তাদের যোগ করতে হবে, তারপরে যোগ ফলগুলো বের করতে হবে, সেই যোগ ফলগুলোর মধ্যে কি কি সম্পর্ক আছে, ইন ডিটেলস টপিকটা আপনার ক্লিয়ার থাকতে হবে। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনি যেই টপিকটা পড়বেন সেই টপিকটা ভিতর থেকে বুঝে পড়েন, কত ধরনের প্রশ্ন হওয়া যায় সব পড়েন। শুধু মানে যে ভেড়ার পালের মতো যে কোনো এক জায়গায় যায়া 40-50 জনের মধ্যে গল্প করে মানে গেলেন আর আসলেন ওইভাবে পড়েন না, বা আমার টাকাটাকে মূল্যায়ন করেন, মূল্য দিয়েন আর পড়াটা শিখেন। যেখানেই যান, যদি ভেড়ার পালের মধ্যেও যান, তাও যেন আপনি পড়াটা আদায় করে আসতে পারেন, বুঝে আসতে পারেন। আমি যদিও বিশ্বাস করি না ভেড়ার পালের মধ্যে পড়া হয়। 6টা বা 5টা সংখ্যা প্লাস মাইনাস চিহ্ন দিয়ে কতভাবে সাজানো যায়, তাহলে সেই সাজানোর পদ্ধতিটা আপনি বের করবেন, বুঝবেন আপনি কিভাবে সাজানো যায়, এই অঙ্কটা একদম সেন্স ক্লিয়ার রাখবেন। দ্বিতীয় কোশ্চেন, এই যে বিষয়টা, এই টপিকটা আছে আপনাদের অধ্যায়ের 3 থেকে 7 পৃষ্ঠার মধ্যে আলোচনা করা আছে, দেখে নিতে পারেন। এরপরে দ্বিতীয় যে ব্যাপারটা, 12 নম্বর পৃষ্ঠার সমস্যা 1 আছে, অর্থাৎ 12 নম্বর পৃষ্ঠার যে সমস্যা 1 ছিল সেটা কী ধরনের সমস্যা ছিল? 13টা গিট দিয়ে 13টি গিট দিয়ে একটা রশি দেওয়া ছিল আপনাদের। সেই রশিটায় 13টা গিট ছিল, যাই হোক আমি আর দিলাম না, 13টা গিট ছিল এবং প্রশ্ন করা ছিল 13টা গিট দেওয়া রশি দিয়ে ত্রিভুজ তৈরি করেন, চতুর্ভুজ তৈরি করেন। তাহলে এখান থেকে আপনি এই টপিকটা ক্লিয়ার হয়ে নেবেন, কি কি গঠন করা যায় কি না করা যায়। এটা হলো গিয়ে ব্যাপার, পৃষ্ঠা নাম্বার 12তে আছে, এটা দেখে নিন। তারপরে আছে ছক সম্পূর্ণকরণ, অর্থাৎ 13 নম্বর পৃষ্ঠায় কিন্তু আপনারা পাবেন ছক সম্পূর্ণকরণ আলোচনা, অর্থাৎ ওই ছকটা কীভাবে সম্পূর্ণ করতে হয়। যদি না দেখে থাকেন দেখে এসেন, আমার ভিডিওতে দেওয়া আছে খুব সুন্দর করে, সম্ভবত দ্বিতীয় না প্রথম লেকচারটাতে দেওয়া আছে, দেখতে পারবেন ওখানে। তারপরে গুণনীয়ক বিষয়ক আলোচনা করা হয়েছে। গুণনীয়ক বিষয়ক আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা শুধু এই বইয়ে না, এই ক্লাসে না, আপনার সারা জীবন কাজে লাগবে। গুণনীয়ক বিষয়টা কনসেপ্ট ফুলি ক্লিয়ার রাখেন, এটা আলোচনা পাবেন হচ্ছে 14 নম্বর পৃষ্ঠায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে পাবেন সমৃদ্ধ সংখ্যার আলোচনা। সমৃদ্ধ সংখ্যার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক,
আসলে আমি এখন যা লিখছি সবগুলোই গুরুত্বপূর্ণ টপিক, সো এই জিনিসগুলো আপনি একটু ক্লিয়ার করে রাখবেন। সমৃদ্ধ সংখ্যা আলোচনাটা 15 নম্বর পৃষ্ঠায় পাবেন, দেখে নিন। তারপর আসবেন হচ্ছে ফিবোনাচ্চি নাম্বার সংখ্যা। ফিবোনাচ্চি নাম্বার সংখ্যা যেটা আছে, ফিবোনাচ্চি নাম্বার সংখ্যা অ্যাকচুয়ালি নাম্বার আর সংখ্যা তো একই জিনিস। ফিবোনাচ্চি সংখ্যা যে জিনিসগুলো, এটা 18 নম্বর পৃষ্ঠায় গেলে ইন ডিটেলসে পেয়ে যাবেন, আমি আর এটা নিয়ে এখন কিছু না বলি। তারপরে হচ্ছে গিয়ে 19 নম্বর পৃষ্ঠায় 2টা অঙ্ক আছে, আবার ওই 2টা অঙ্ককে পরিবর্তন করে ব্যাখ্যার মধ্যে, ব্যাখ্যা তো না, ওই যে আলোচনার মধ্যে আরও 2টা অঙ্ক বলা আছে, টোটাল 4টা অঙ্ক আছে। এই 4টা অঙ্ক আপনাকে শিখতে হবে 19 নম্বর পৃষ্ঠায়। 22 নম্বর পৃষ্ঠায় তথ্যের উৎস কত প্রকার, এই সম্পর্কে আপনাকে জানতে হবে। তথ্যের উৎস ভালো করে বুঝেন, উৎস তথ্য উপাত্ত প্যাঁচ লাগায় ফেলেন না, উৎস কত প্রকার সেটা ভালো করে আগে জানবেন, সংজ্ঞাগুলো জানবেন, উদাহরণগুলো শিখবেন ভালো করে যদি কিছু যেগুলোর উদাহরণ থাকে। তারপরে শিখবেন উপাত্ত কত ধরনের, কত প্রকারের। তারপরে শিখবেন একটা এক্সট্রা প্রশ্ন, চলক কত প্রকার, তথ্যপাত্রের চলক হয়, চলক কত প্রকার, যেটা আপনাদের এই বইয়ে নাই, একটু শিখে নিন। চলক কত প্রকার কি কি সেটাও শিখে নেবেন সংখ্যাসহ। তারপরে 25 নম্বর পৃষ্ঠায় 24 নম্বর পৃষ্ঠায় এই জিনিসগুলো আছে, একটু নিজ দায়িত্বে এই জিনিসগুলো আপনারা শিখে নিন। এই ছিল হচ্ছে গিয়ে পুরো অধ্যায়টার ইম্পর্টেন্ট টপিক। আমি আবার শুধু টপিকগুলো বলতেছি বা পৃষ্ঠা সারা, সেটা কি, প্রথমে সংখ্যাগুলো প্লাস মাইনাস চিহ্ন দিয়ে কতভাবে সাজানো যায় এটা একটা। তারপরে ছিল হচ্ছে গিয়ে দড়ির গিটের অঙ্কটা, ছকের অঙ্কটা, গুণনীয়কের অঙ্কটা, সমৃদ্ধ সংখ্যার অঙ্কটা, ফিবোনাচ্চি নাম্বার, তারপরে 19 পৃষ্ঠার যে অঙ্ক ছিল 4টা সেটা, তথ্যের উৎস কত প্রকার সেইগুলা, আর হচ্ছে উপাত্ত কত প্রকারের সেই বিষয়গুলা, চলক কত প্রকারের সেই বিষয়গুলা। এখন চলে যাবো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা কুইজ প্রশ্ন। কুইজ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার কুইজ প্রশ্নগুলো ভালো করে খেয়াল করবেন, লিখে নেবেন, একটু খাতা কাছে নিতে পারেন, আপনারা কুইজ কোশ্চেনগুলো লিখে নিন, সবগুলো উত্তর আমি যেখানে বলি সেই জায়গা থেকে খুঁজে নিন, আর যদি সম্ভব হয় আমি এখন বলে দিব। এখন আসেন আপনাদেরকে কুইজ কোশ্চেনের দিকে নিয়ে যাই। কুইজ কোশ্চেনগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কুইজ ভালো করে না বুঝলে আপনি ওই যে আপনাদের মূল্যায়ন হবে না এখন স্কুলে, যে মনে করেন যে মূল্যায়নে স্যার সারা বছরই তো মূল্যায়ন হয়, প্রতি ক্লাসেই তো মূল্যায়ন, স্যার ঠাস করে আপনাকে দাঁড় করা জিজ্ঞেস করে, বলো মূল্যায়ন কাকে বলে, সরি এটা তো না, বলে যে আপনাকে এটা কাকে বলে, সংখ্যা কাকে বলে, পৃথিবী কাকে বলে, চন্দ্র গ্রহ কাকে বলে, এরকম প্রশ্ন করে বসে না। তো সেই কুইজ প্রশ্ন কীরকম হইতে পারে এই অধ্যায় থেকে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। 1 নম্বরে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়া 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এটা কি জিনিস, প্রশ্ন করতে পারে 5টি সংখ্যা নিয়ে প্লাস মাইনাস চিহ্ন নিয়ে কতভাবে সাজানো যায়, অর্থাৎ 5টি সংখ্যা প্লাস মাইনাস চিহ্ন নিয়ে কতভাবে সাজানো যায় সেই জিনিসটা ওরা আমাদের কাছে চাইতে পারে। সেটা আপনি কিভাবে করবেন, সেটা করার জন্য এটা লাগে। তাহলে আমি প্রশ্নটা আরেকবার বলি, যে 3টি বা 4টি বা 5টি সংখ্যা নিয়ে প্লাস মাইনাস চিহ্ন পরিবর্তন করে কতভাবে সাজানো যায়। এই যে ব্যাপারটা, এখানে যে কয়টা সংখ্যা বলবে আপনি এনের জায়গায় সেই সংখ্যাটা দেবেন। যেমন ধরেন 5টি সংখ্যা বলছে, তাহলে আমরা 2 এর উপরে 5 দিব। 2 কয়বার গুণ হবে, 5 বার। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, তার মানে টোটাল 32 ভাবে সাজানো যাবে 5টি সংখ্যা থাকলে। তাহলে আপনার কাজ যে কয়টা বলবে সেই কয়টা দিয়ে এটা লিখে ফেলবেন, গেল। এটা 1 নম্বর কুইজ কোশ্চেন। 2 নম্বর কুইজ কোশ্চেন কি দিতে পারে, 2 নম্বর কুইজ কোশ্চেন দিতে পারে 13টি গিট দেওয়া দড়ি দিয়ে কতটি ত্রিভুজ তৈরি করা যায় এবং কি কি ত্রিভুজ তৈরি করা যায়। তাহলে এখানে কিন্তু আমাদের এই জিনিসটা জানার কথা, এটা আমরা বইয়ে পড়ে আসছি। 13টা গিট দিয়ে 3 ধরনের ত্রিভুজ পাওয়া যায়, একটা হচ্ছে সমকোণী, সমদ্বিবাহু আর সমবাহু। তাহলে 3 ধরনের ত্রিভুজ পাওয়া যায় 13টা গিট সমৃদ্ধ একটা রশি দিয়ে। হয়ে গেল কুইজের আনসার। আবার প্রশ্ন করতে পারে 13টি গিট দেওয়া রশি দিয়ে কত ধরনের চতুর্ভুজ গঠন করা যায়। তাহলে এটাও আপনার জানার কথা, 13টি গিট দেওয়া রশি দিয়ে 4 ধরনের চতুর্ভুজ গঠন করা যায়, বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, 4 ধরনের চতুর্ভুজ গঠন করা যায়। প্রশ্নগুলো আগে লিখবেন, তারপর উত্তরগুলো লিখবেন। হ্যাঁ, তাহলে এটা প্রশ্নটা আমি আরেকবার বলে দিচ্ছি, 13টি গিট দেওয়া রশি দিয়ে কতটি ত্রিভুজ গঠন করা যায়, 13টি গিট দেওয়া রশি দিয়ে কতটি চতুর্ভুজ গঠন করা যায়, গেল এটা। 2 নম্বর শেষ। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে গুণনীয়ক কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুণনীয়ক কি। প্রশ্নটা লেখেন আগে, গুণনীয়ক কি। আরেকটা প্রশ্ন আসবে একসাথে, ওটা পরে বলতেছি। গুণনীয়ক কি, এটার যদি সংজ্ঞা আছে তাহলে আপনাকে লিখতে হবে একটি সংখ্যাকে ভাঙলে যতগুলো সংখ্যা পাওয়া যায় তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। এভাবেও লেখা যায়, আবার আপনি অন্যভাবে লিখতে পারেন। সেটা কি, যতগুলো সংখ্যা দিয়ে একটি সংখ্যাকে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকে মূল সংখ্যার গুণনীয়ক বলে, গেল গুণনীয়ক। এবার আসেন প্রকৃত গুণনীয়ক কি, 4 নম্বর প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আনকমন। প্রকৃত গুণনীয়ক কাকে বলে? প্রকৃত গুণনীয়ক বলতে বোঝানো হয়
একটি সংখ্যাকে ভাঙলে যে সকল সংখ্যা পাওয়া যায় সবগুলো সংখ্যাই মূল সংখ্যার গুণনীয়ক। যেই সংখ্যাটা মূল সংখ্যার সাথে মিলে যায় সেই সংখ্যা ব্যতীত অন্য সকল গুণনীয়ককে মূল সংখ্যার প্রকৃত গুণনীয়ক বলে। একটু শুনে আবার লিখে নিন, এটাই হচ্ছে গিয়ে প্রকৃত গুণনীয়কের সংজ্ঞা। সমৃদ্ধ সংখ্যা কাকে বলে? সমৃদ্ধ সংখ্যা হচ্ছে ওই তো একই কথা, প্রশ্নটা আগে লেখেন, সমৃদ্ধ সংখ্যা কাকে বলে। সংজ্ঞাটা কিভাবে দেবেন? একটি সংখ্যার প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল যদি মূল সংখ্যা থেকে বড় হয় তাহলে ওই সংখ্যাটাকে সমৃদ্ধ সংখ্যা বলে। যদি এর সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমার সমৃদ্ধ সংখ্যার ভিডিওটা দেখে আসেন। এরপর আসেন ফিবোনাচ্চি সংখ্যা কাকে বলে। 6 নম্বর কুইজ, ফিবোনাচ্চি সংখ্যা কাকে বলে, এটা হচ্ছে প্রশ্ন। সংজ্ঞাটা কি? যেই সকল সংখ্যা তালিকার প্রতি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সাথে মিলে যায় সেই সংখ্যাকে ফিবোনাচ্চি সংখ্যা বলে। তাহলে গেল সংখ্যা। এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে আপনাকে আবার আগের ভিডিওতে যাইতে হবে। 7 নম্বরে আসেন। দেখেন আমি চাইলে ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু আসলে ব্যাখ্যা করে ভিডিও লং না করে এই বিষয় সম্পর্কে আমি প্রত্যেকটা বিষয়ে মূল ভিডিওতে ব্যাখ্যা দেওয়া আছে। আমি এখন শুধু আপনাদের সংজ্ঞা আর কুইজ কোশ্চেন সম্পর্কে পরিচিত করতেছি। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, সব ভিডিও দেখেন, তারা অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবেন। তারপরেও আমি উত্তরগুলো কিন্তু বলে দিচ্ছি। আসলে এখানে পুরোপুরি যদি চিন্তা করেন না ভাই বুঝলাম না, এটা কিন্তু জাস্টিফাই হবে না, কারণ আমি তো আসলে বোঝাচ্ছি না, আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি। পরেরটা দেখেন, ওরা এই ধরনের প্রশ্ন করছিল আমাদেরকে 50 এর 5%, এটা হইতে পারে। আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে 500 এর 25%। এই প্রশ্নটা আপনারা আমার মূল ভিডিও থেকে জেনে নেবেন। শুধু একটা ভাঙানো দেখা দিই, আপনি এরকে গুণ চিহ্ন দেবেন আর পার্সেন্টটাকে 100 দিয়ে ভাগ দিয়ে ভাঙাবেন, তারপরে এভাবে আপনি কাটাকাটি করবেন। তাহলে কি হলো 5 দুগুণে 10, তাহলে উপরে 5 নিচে 2, এটা হচ্ছে কি আপনার ভাঙানোর স্টাইল। তারপরে ক্যালকুলেটারে আপনি ভাগ করে নেবেন, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে 7 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি, আরেকটা জিনিস আছে এর সাথে, সেটাও দেখা দিই। 8 নম্বর হচ্ছে এরকম 2 + b, এটা আপনাদের বই আছে কিন্তু এটাও জানা থাকতে হবে। আরেকটা প্রশ্ন দিয়ে দিছে a + 29, এটা বইয়ে নেই কিন্তু আছে, খুঁজলে পাবেন, কারণ এটা যে জায়গায় আছে তার নিচেই ওরা বলছে একটু ব্যাখ্যা দেখে নিয়ে দেখবেন আছে ওখানে। স্যার অনেক কিছু লুকায় দেয়, আর এই লুকানো জিনিসগুলো কিন্তু কুইজে জিজ্ঞেস করে বা মূল্যায়নে দেয়। তখন আপনি ভাববেন এটা তো বইয়ে নেই, কিন্তু বই তো আছে ভাই, একটু খুঁজতে হবে, রিসার্চ করতে হবে। তো এই যে এখান থেকে এই দুইটা জিনিস শিখবেন। আমি শুধু এখানে একটু ফর্মেটটা দেখা দিই, এটা কীভাবে করবেন এটা দেখাই। এটা হচ্ছে কি a + b হোল স্কোয়ার, সরি বা চিহ্ন হবে না এখানে থাকলে, a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার। এবার ক্যালকুলেটারে ভাঙায় যোগটোগ করলেই হয়ে যাবে। এইভাবে আপনি এই দুইটা জিনিস লিখতে পারবেন। এখানে অ্যাডিশনাল আরেকটা কথা যেটা আমি লিখে রাখছি, ইন কেস স্যাররা এই ধরনের অঙ্ক দিতে পারে কিউবের, তো সেই ক্ষেত্রে আপনি স্কোয়ারের সূত্র যদি জানেন, কিউবের সূত্রটা যদি আপনার স্কুলে পড়ায়, ম্যাডামরা তো অনেক সময় অনেক কিছু এক্সট্রা বলে ফেলেন, আপনি একটু দেখেন ওনারা কী বলছে। যদি এক্সট্রা করে আপনার কিউবটা শিখে রাখে, প্লাস এবং মাইনাসেরটাও পড়ায়, এটাও যদি প্লাস এবং মাইনাসেরটাও পড়ায় রাখে, তাহলে আপনি সূত্রগুলো পড়ে রাখবেন, কারণ ওই ধরনের ব্যাপার কিন্তু মূল্যায়নে দিতে পারে, তখন সমস্যা হয়ে যাবে। নেক্সট কুইজ কোশ্চেন আমাদের 9 নম্বর কোশ্চেনটা বলা হচ্ছে, শেষের দিক চলে আসছে প্রায়। উৎস কত প্রকার? প্রশ্নটা লিখেন, উৎস কত প্রকার? উৎস কত প্রকার? তাহলে উৎস কত প্রকার এটা আমরা কিভাবে করব? উৎস কত প্রকার সেই জিনিসটা আমাদের জানতে হইলে ভালো করে বিষয়টা বোঝাও দরকার, শুধু জানলে তো হবে না। তাহলে এটার উত্তর মানে উৎস কত প্রকার এই জিনিসটাকে আমাদের একটু বোঝাও কিন্তু দরকার আছে। হ্যাঁ, উৎস কত প্রকার দেখেন, আমি বই থেকে একটু বলি, এটা একটু ব্যাখ্যা করা লাগবে। উৎস হচ্ছে গিয়ে 2 প্রকার, একটা হচ্ছে গিয়ে মানবীয় উৎস আর একটা হচ্ছে জড় উৎস। মানবীয় উৎসটা কিন্তু সরাসরি সংগ্রহ করা বোঝায়, যেই উৎস থেকে সরাসরি সংগ্রহ করা হয় সেটা হচ্ছে গিয়া মানবীয় উৎস, মানে একদম মানুষ দ্বারা সশরীরে। আর জড় উৎস বলতে বোঝায়, জড় মানে কি, যার জীবন নাই, এরকম একটা বিষয় না। তাহলে যেই জিনিসটা হচ্ছে কি আপনি সরাসরি জান না, একটা পর্যবেক্ষণ করে ধারণা নিয়ে আপনি তথ্য তৈরি করে ফেলছেন, এটা হচ্ছে গিয়ে জড় উৎস। তাহলে প্রশ্নটা ছিল উৎস কত প্রকার, অ্যান্সার 2 প্রকার। কি কি? মানবীয় উৎস আর জড় উৎস। তাহলে প্রকার ভেদও গেল, কাকে বলে এটাও গেল। এরপরে আসেন 10 নম্বর, উপাত্ত কত প্রকার? উপাত্ত কত প্রকার ও কী কী? দেখেন উপাত্তের আবার ধরন আছে। প্রথমত আমি বলি, আপনারা খেয়াল করেন, উপাত্ত কত প্রকার এই যে যদি প্রশ্ন হয় তাহলে আপনি লিখবেন
উৎস অনুসারে উপাত্ত দুই প্রকার। উৎস অনুসারে উপাত্ত দুই প্রকার। এক, মাধ্যমিক উপাত্ত আর প্রাথমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্তটা কি আর প্রাথমিক কি? প্রাথমিক হচ্ছে যেটার প্রত্যক্ষ বা সরাসরি আমরা যে উপাত্ত সংগ্রহ করে থাকি, সরাসরি যে উপাত্ত, প্যাঁচ যেন না লাগে, সরাসরি সংগ্রহ, ওটাকে আবার আমরা বলছিলাম মানবীয় উৎস, তাই না? মানবীয় উৎস, ওটা উৎসের বেলায়। তাহলে সরাসরি কোনো জিনিস সংগ্রহ করা, সেটা উৎস হিসেবে মানবীয় উৎস, কিন্তু সেটা যদি আবার উপাত্ত হিসাব করে তাহলে কি হবে? প্রাথমিক উপাত্ত। ওকে, এবার আসেন মাধ্যমিক উপাত্ত কি? মাধ্যমিক উপাত্তটা হচ্ছে এরকম, যেই উপাত্তটা সরাসরি সংগ্রহ করা হয় না, কারো মাধ্যমে সংগ্রহ করা হয় বা পরোক্ষভাবে সংগ্রহ করা হয়। তাহলে এই যে পরোক্ষভাবে, এইটা কিন্তু একটা উৎসের সাথে সম্পর্ক। জড় উৎসটা কীরকম ছিল? পর্যবেক্ষণ করে কারো মাধ্যমে বা পরোক্ষ মাধ্যমে। তাহলে জড় উৎসটা যা, মাধ্যমিক উপাত্তটা তাই না? তার মানে জড় উৎস মাধ্যমিক উপাত্ত একই জিনিস। আপনি এই জিনিসগুলো কানেক্ট করে মনে রাখবেন। কীরকম? আরেকবার ছোট্ট করে বলে দিই, সরাসরি কোনো কিছু সংগ্রহ করা হইলে সেটা উৎস হবে মানবীয় উৎস, আর উপাত্ত হইলে সেটা হবে প্রাথমিক উপাত্ত। এরপরে যদি সরাসরি সংগ্রহ না করা হয়, মানে সেটা কারো মাধ্যমে বা পরোক্ষভাবে সংগ্রহ করা হয়, তাহলে উৎস হিসেবে সেটা হবে জড় উৎস, উপাত্ত হিসেবে সেটা হবে মাধ্যমিক উপাত্ত। ওকে, এটা মনে রাখবেন। আসেন আমাদের উপাত্ত নিয়ে সব কথা বলে ফেলছি আমি। উপাত্তর এখানে যা যা ছিল, আর একটা কথা বাকি রয়ে গেছে, সরি। আমরা বলছিলাম উৎস হিসেবে উপাত্ত দুই প্রকার, এই জায়গা বিশাল আলোচনা করছি। এবার আসেন তাহলে কি আরও আছে? জি, উপাত্ত আরও আছে। উপাত্ত আরও দুই ধরনের হয়। সেটা হচ্ছে কি, সজ্জিতকরণের উপর নির্ভর করে। সজ্জিতকরণের উপর নির্ভর করে আবার দুই প্রকার। এক, বিন্যস্ত উপাত্ত, আর একটা অবিন্যস্ত উপাত্ত। কীরকম? এই জিনিসটা আস্তে আস্তে আরও পাবেন। ধরেন আপনাকে সংখ্যাগুলো আমরা যদি আওলা ঝাওলা করে দেই, যেমন ধরেন এটা 5, 3, 1, 7, এগুলো আওলা ঝাওলা না, এগুলোকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। আর এগুলো হচ্ছে কি সজ্জিত, এদেরকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। বানানগুলো খেয়াল করেন, বিন্যস্ত, অবিন্যস্ত। তাহলে সজ্জিতকরণের উপর নির্ভর করে উপাত্ত দুই প্রকার, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। এই ছিল টোটাল উপাত্ত 4 প্রকার। আপনাদের বইয়ে মেইনলি আছে এই 2 প্রকার, আর আমি সবগুলো মিলে 4 প্রকারই পড়াই দিলাম। খেয়াল রাখবেন, ভুলে যাবেন না, ভুলে গেলেই বিপদে পড়বেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে আমরা কোশ্চেন নাম্বার কত পড়ছিলাম, ভুলেই তো গেলাম, 9 নাম্বার নাকি 10 নাম্বার। আচ্ছা, সিরিয়ালটা আপনারা দিয়ে নিন। মনে হয় 9 ছিল, এটা আমরা 10 দিই, আর যদি 10 হয় ওটা আগেটা, তাহলে এটা আপনি 11 দিন। তাহলে এই কোশ্চেনটা কি? তথ্য উপাত্তের চলক কি? এটা আপনাদের বইয়ে নাই, এক্সট্রা হিসেবে শেখা রাখতেছে। কুইজ কোশ্চেন সব কিছু একদম বইয়ের ভিতর থেকে আসবে এমন না, ওই অধ্যায়ে রিলেটেড যে কোনো কোশ্চেন করে বসতে পারে। চলক কি? তথ্য উপাত্তের চলক, ভালো করে বুঝুন, শুধু চলক লিখেন না, লিখবেন তথ্য উপাত্তের চলক কি ও কত প্রকার, কি কি। তথ্য উপাত্তের চলক কাকে বলে, উহা কত প্রকার ও কি কি। প্রশ্ন হচ্ছে এটা, লিখে নেন। তারপর আসেন চলক কি জানি সেটা বলি। চলক হচ্ছে এই যে আমরা পরিসংখ্যান বিষয় বা তথ্য উপাত্তের যে বিষয়টা আছে, সেই তথ্য উপাত্তের বিষয়টায় আমরা যদি একটু খেয়াল করি, বিভিন্ন ধরনের সংখ্যা কখনো সাজানো থাকে, কখনো সাজানো থাকে না। তো সব মিলায়া আমরা যদি যাই বলি না কেন এদেরকে, বা এগুলো তো সংখ্যা, এগুলো হচ্ছে গিয়া তথ্য উপাত্ত যাই বলেন, এই জিনিসগুলোকে বলা হয় পরিসংখ্যানের চলক। তাহলে পরিসংখ্যানের যে সংখ্যাগুলো দ্বারা আমরা যে বিষয়গুলো বুঝিয়ে থাকি, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? পরিসংখ্যানের চলক বলবো। এই চলকগুলা কয় প্রকারের হয়? 2 প্রকারের হয়। কীরকম? একটা হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে গিয়া অবিচ্ছিন্ন চলক। একটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে গিয়া অবিচ্ছিন্ন চলক। তাহলে আপনাকে মনে রাখতে হবে বিচ্ছিন্ন চলক কি, অবিচ্ছিন্ন চলক কি, এই 2টা জিনিসই কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। বিচ্ছিন্ন চলক যা শুধুমাত্র পূর্ণ সংখ্যা ছাড়া বোঝায়, পূর্ণ সংখ্যা, আর এটা যে কোনো সংখ্যা। একটু ভালো করে বোঝেন। তাহলে চলক কাকে বলে? আমি বলছি পরিসংখ্যানে ব্যবহৃত সকল সংখ্যাগুলোই মূলত পরিসংখ্যানের চলক।
চলক কত প্রকার? 2 প্রকার, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন চলক কাকে বলে? যেই চলকের মান পূর্ণ সংখ্যা, শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাদেরকে বিচ্ছিন্ন চলক বলে। তাহলে শুধু পূর্ণ সংখ্যাগুলো দ্বারা কি বুঝাবো? বিচ্ছিন্ন চলক। আর পৃথিবীর যে কোনো সংখ্যা হইলে আমরা সেটাকে কি বলবো? অবিচ্ছিন্ন চলক। তাহলে যেই চলক দ্বারা যে কোনো বাস্তব সংখ্যা বোঝায় তাদেরকে অবিচ্ছিন্ন চলক বলে। আমি আর গভীরে না গেলাম, দুইটা সংজ্ঞাই বলে দিচ্ছি, একটু টেনে টেনে দেখে আপনারা সুন্দর করে লিখে নেন। গেল আমাদের তথ্য উপাত্তের এই বিষয়ে যত প্রশ্ন ছিল আমি সবগুলোর উত্তর আপনাদেরকে দিয়ে দিয়েছি মোটামুটি। আর একটা জিনিস আছে কুইজ কোশ্চেন হিসেবে আমি ধরে নিয়েছি, সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 22-এর একটা বক্স আছে। সেই বক্সে দেখবেন নির্ভরযোগ্য তথ্যের উৎসের বৈশিষ্ট্যগুলা কি কি, ওইটা ওখানে লেখা আছে। এই বৈশিষ্ট্যগুলো একটু মুখস্থ করে নেবেন। এইগুলো পড়লেই মোটামুটি আপনার কুইজ কোশ্চেন শেষ। দেখেন আমরা 1 নম্বর অধ্যায় আমি যে পড়লাম আপনাদের বা করাইলাম, আমার প্ল্যানটা আপনারা প্রথম অধ্যায় করে বোঝার কথা যে আমি একটা অধ্যায় সম্পর্কে কি করব। একটা অধ্যায়ের ইন ডিটেলস একক কাজ, জোড়া কাজ, দলগত কাজ, উদাহরণ, অনুশীলনীর কাজ, সকল জিনিসগুলো আমি সুন্দর করে সলভ করে আপনাদেরকে দেওয়ার পরে এই অধ্যায়ের ব্যাকআপ হিসেবে আমি আপনাদেরকে কি দিচ্ছি? ফলো আপ একটা ক্লাস, যে প্রত্যেকটা মনে করেন কি হবে, প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন কি আছে সেইটাগুলো ধরায় দিব, কখনো কখনো একটু ব্যাখ্যা দিয়ে দিব। আবার হচ্ছে গিয়া কুইজ কোশ্চেন কি হইতে পারে, এই অধ্যায়ে যেটা আছে, এই অধ্যায়ে রিলেটেড যেটা নাই সেটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, বোঝায় দিচ্ছি। আর কি চান? যদি আপনি একটু ভালো করে বোঝেন, ভালো করে করেন, তাহলে আমার মনে হয় যে আপনার বাসায় 10-15-20 হাজার টাকার যে টিচার কাজ করে সেই কাজটা কিন্তু আপনি এটা দিয়েও হয়ে যাবে। তার মানে এই না যে আমি বলতেছি না যে আপনার কারো কাছে পড়া লাগবে না, শুধু ভাইয়ের ক্লাস দেখলেই হবে, এটা না। আমি বলতেছি আপনি উপকার সেম পাবেন। আর এমনও না যে আমি শুধুমাত্র ভিডিও টিউটোরিয়াল দিয়ে টিচার হওয়ার চেষ্টা করতেছি, না ভাই। যারা আমাকে চেনেন, ভালো করে চেনেন, তাদের কাছে পরিচয় দেওয়ার কিছু নাই। যারা চেনেন না তাদের জন্য বলি, আমি ফার্ম গেটে বসেই 2013 থেকে পড়াচ্ছি। প্রথমে কোচিং ক্লাস নিতাম, বাসায় পড়াইতাম, তারপরে কনফার্ম নামক সুনামধন্য একটা কোচিং ক্লাস নিয়েছি পাটোয়ারি স্যারের কোচিংয়ে, তারপরে নিজে প্রতিষ্ঠান দাঁড় করাইছি, নিজে অঙ্কের উপর পড়ছি, অঙ্ক পড়া যাচ্ছে কতদিন ধরে, এবং শত শত হাজার হাজার স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা আছে। এবং আমার সবচেয়ে মজার ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে আমি সব ক্লাসের বাচ্চা কাছে মোটামুটি পড়াইছি 5 থেকে। যখন শুরু করছি তখন 5, 6, 7 এগুলো বেশি পড়াইছি, তারপরে 7, 8, 9 বেশি পড়ানো হয়েছে, তারপরে 8, 9, 10 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এগুলো বেশি পড়ানো হচ্ছে। এখন 8, 9, 10 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই টাইপের ব্যাচগুলোই বেশি পড়ানো হচ্ছে, কম বেশি। এখন আমি ভালোবেসে পড়াই, ভালোবাসার জন্য পড়াই। টাকা পয়সা দরকার আছে জীবনে, সেটাও আল্লাহ দেয়, সব কিছু মিলাজিলেই। শুধু একটা জিনিস বুঝাইলাম যে আমি নতুন না আর কি, আমার কথা বলার ধরন দেখে হয়তো বা বুঝতে পারেন। সো করতে থাকেন। আমি যদি সম্ভব হয় মনে করি যে সবগুলো অধ্যায় এভাবে করা উচিত, তাহলে করব। পড়াইতে ভালো লাগে ভাই, সবচেয়ে বড় কথা। নিজের জানতে ভালো লাগে, জানাইতে ভালো লাগে। ভালো থাকেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে, পরের অধ্যায়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।